সুপ্রিয় শিক্ষার্থীরা, ভার্চুয়াল ক্লাসরুম ফর ইকোনমিক্স চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা নিয়ে। সেটি হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং তার বৈশিষ্ট্যগুলো জানার আগে আমাদের জানা দরকার অর্থনৈতিক ব্যবস্থা বলতে আমরা আসলে কি বুঝি। হোয়াট ইজ ইকোনমিক সিস্টেম? দেখো, যে কোনো দেশের বা সমাজের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গেলে অনেক ধরনের সামাজিক এবং আইনি রীতিনীতি গড়ে ওঠে। ওই সকল সামাজিক এবং আইনি রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। সুতরাং আমরা বলতে পারি যে আইনগত এবং কাঠামোগত ব্যবস্থার অধীনে কোনো দেশের অর্থনীতি পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। এখন পৃথিবীতে অনেক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে। এই ব্যবস্থাগুলোকে বলা হয় বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা সমূহ, এবং বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা মাত্র 4 ধরনের। গোটা পৃথিবীর যাবতীয় অর্থনীতি পরিচালিত হয় এই 4 রকম আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতরে। এদের একটা হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা, তার বিকল্প হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা, আরেকটি বিকল্প হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা, আর বিকল্প অর্থনৈতিক ব্যবস্থার আরেকটি অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। আজকে আমাদের আলোচনার প্রধান বিষয় হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা পরিচিতি, অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলতে আমরা কি বুঝি এবং এই অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো কি। তাহলে আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করি। ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা, যার ইংরেজি হচ্ছে ক্যাপিটালিস্টিক ইকোনমি, অথবা বলা যায় ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম। তো ক্যাপিটালিস্টিক বা ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার সংজ্ঞা বা এর পরিচিতিতে আমরা কি বলবো। ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা হচ্ছে এমন একটি অর্থব্যবস্থা যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত এবং মুনাফা লাভের উদ্দেশ্যে প্রধানত এই অর্থনীতিতে বা এই অর্থব্যবস্থায় যাবতীয় উৎপাদন কর্মকাণ্ড পরিচালিত হয়। আমরা যদি গুছিয়ে সংজ্ঞা লিখতে চাই তাহলে লিখব এইভাবে: যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতিরেকে অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান বা স্বীকৃত। কোনো উৎপাদনের উপকরণ সামাজিক বা রাষ্ট্রীয় মালিকানায় থাকে না। অর্থাৎ একটা অর্থনীতিতে যত ধরনের সম্পদ বিদ্যমান, যাবতীয় সম্পদ ব্যক্তিগত মালিকানায় থাকে এবং কোনো রকম সরকারি হস্তক্ষেপ ছাড়া উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়, আর দাম নির্ধারিত হয় উৎপাদিত দ্রব্য বা সেবার অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে।
এটাকে বলা হয় বাজার অর্থনীতি। আমরা বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে এই বিষয়টি আরো একটু ভালোভাবে বুঝবো। এখন এই যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, এর সূত্রপাত হয় কিভাবে? ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সূত্রপাত হয়েছে ইউরোপে অষ্টাদশ শতাব্দীর শুরুর থেকে বা শুরুর দিকে শিল্প বিপ্লবের মাধ্যমে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা সূত্রপাত হয় 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে। সমগ্র ইউরোপে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের শুরু হয়। তার মাধ্যমে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিকশিত হয় এবং প্রতিষ্ঠিত হয়। অর্থনীতির জনক বলে খ্যাত অ্যাডাম স্মিথ এবং তার অনুসারী যারা ছিলেন তারা সবাই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অত্যন্ত শক্ত প্রবক্তা এবং সমর্থক। তাহলে এই গেল ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সংজ্ঞা এবং সূত্রপাত সম্পর্কিত সামান্য পরিচিতি। তোমরা বই থেকে বিস্তারিত পড়বে। এখন আমরা এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করব। এই বৈশিষ্ট্যগুলো অর্থনীতির যে কোনো শিক্ষার্থীর জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা সমূহ আছে, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হোক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা হোক, মিশ্র অর্থব্যবস্থা হোক বা ইসলামী অর্থব্যবস্থা হোক, এদের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে না জানলে পরবর্তীকালে উচ্চতর অর্থনীতির বিষয় আশয় অনেক কিছুই তোমাদের কাছে পরিষ্কার হবে না। সুতরাং আমি বলবো, তোমরা যারা অর্থনীতি পড়বে তারা এই বিকল্প অর্থনৈতিক ব্যবস্থাগুলোর বিস্তারিত পরিচয় জেনে রাখো, এগুলো ভবিষ্যতে কাজে লাগবে। তাহলে আমরা ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে এখন আলোচনা করব। সংজ্ঞাতে বলা হয়েছে যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো ব্যক্তিগত মালিকানায় থাকে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে সম্পদের ব্যক্তিগত মালিকানা। এই যে কয়েকটি বৈশিষ্ট্য তোমাদের সামনে উপস্থাপন করলাম, 1 থেকে 9 পর্যন্ত, আরো বৈশিষ্ট্য আমরা আলোচনার সাথে সাথে উল্লেখ করব। সম্পদের ব্যক্তিগত মালিকানা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটি প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দেশের যাবতীয় সম্পদ ব্যক্তিগত মালিকানায় থাকে। এই অর্থব্যবস্থায় সম্পূর্ণ ধরনের সম্পদ রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানায় বিদ্যমান থাকে না। এটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটি প্রধান বৈশিষ্ট্য। এই যে সম্পদের ব্যক্তিগত মালিকানা, এই প্রধান বৈশিষ্ট্যের কারণেই গণতান্ত্রিক অর্থব্যবস্থার পরবর্তী যতগুলো বৈশিষ্ট্য সেগুলোর সূত্রপাত হয়। সম্পদের ব্যক্তিগত মালিকানাই হচ্ছে মূল বিষয়, যেখানে রাষ্ট্র বা সমাজ বা সরকার সম্পদের মালিকানা, সম্পদ অর্জন, উৎপাদন ব্যবস্থা, বন্টন, দাম নির্ধারণ কোনো ব্যাপারে হস্তক্ষেপ করে না। তার ফলে বাকি যতগুলো বৈশিষ্ট্য আছে সেগুলোর সূত্রপাত হয়। আমরা একটা একটা করে আলোচনা করি। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে উদ্যোগের স্বাধীনতা। উদ্যোগ বলতে উৎপাদনের উদ্যোগ বলা হচ্ছে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত, এটা প্রধান বৈশিষ্ট্য। উদ্যোগের স্বাধীনতা আরেকটি প্রধান বৈশিষ্ট্য। এক্ষেত্রে অর্থাৎ ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থায় যে কোনো উদ্যোক্তা যে কোনো দ্রব্য উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তার যদি সামর্থ্য থাকে কোনো দ্রব্য উৎপাদন তথা বিপণন করতে চায় তাহলে সে করতে পারে। এক্ষেত্রে রাষ্ট্র বা সমাজ তাকে কোনো রকম বাধার সম্মুখীন করে না।
এটা গেল ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর অস্তিত্ব। যেহেতু সম্পদ অর্জনে রাষ্ট্রীয় কোনো বাধা থাকে না এবং সম্পদ সম্পূর্ণরূপে ব্যক্তিগত মালিকানায় থাকে, সুতরাং ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদ অর্জনের জন্য ব্যাপক প্রতিযোগিতা হয় এবং এর ফলে একটা পুঁজিপতি শ্রেণীর সূত্রপাত ঘটে এবং শ্রমিক শ্রেণীর সূত্রপাত ঘটে। যারা শক্তিশালী সম্পদ যাদের দখলে তারা পুঁজিপতি হয়ে দেখা দেয়, তারা উদ্যোক্তা বা শিল্পপতি হয়ে দেখা দেয়, তারাই উৎপাদনের যাবতীয় কলাকৌশল নিয়ন্ত্রণ করে, বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং শ্রমিক শ্রেণীরা এক ধরনের দাস হিসাবে তাদের উৎপাদন ব্যবস্থায় ব্যবহৃত হয়। এটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটা প্রধান বৈশিষ্ট্য। তারপরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ভোক্তার সার্বভৌমত্ব। ভোক্তার সার্বভৌমত্ব বলতে মানে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় একজন ভোক্তা বা ক্রেতা বা ভোগকারী সম্পূর্ণরূপে স্বাধীন। একজন ভোক্তা বা ভোগকারী কোন দ্রব্য কি পরিমাণে ভোগ করবে এ নিয়ে রাষ্ট্র কোনো প্রশ্ন তুলে না, কোনো রকম হস্তক্ষেপ করে না। সামর্থ্য থাকলেই একজন ভোক্তা বা ক্রেতা যে কোনো দ্রব্য বা যে কোনো সেবার যে কোনো পরিমাণে ভোগ করতে পারে। অর্থাৎ ভোক্তার সার্বভৌমত্ব ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বীকৃত। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এই যে 5 নম্বর বৈশিষ্ট্যটি, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় যে দ্রব্য এবং সেবাগুলো উৎপাদিত হয় সেগুলোর দাম নির্ধারিত হয় অবাধ বাজার প্রক্রিয়ার মাধ্যমে। বাজারে দুইটা শক্তি কাজ করে, একটা হচ্ছে চাহিদার দিক বা ক্রেতার দিক, আর একটা হচ্ছে যোগানের দিক বা বিক্রেতার দিক। ক্রেতার আছে চাহিদা, বিক্রেতারা দেয় যোগান। এখন যে কোনো দ্রব্য বা সেবা নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষি বা বার্গেনিং হয়। ক্রেতা চায় সর্বনিম্ন দামে দ্রব্যটি ক্রয় করতে আর বিক্রেতা চায় সর্বোচ্চ দামে দ্রব্য বিক্রি করতে। এভাবে ক্রেতা এবং বিক্রেতার চাহিদা এবং যোগানের মধ্যে পারস্পরিক ঘাত প্রতিক্রিয়ার মাধ্যমে যে দামে ক্রেতা এবং বিক্রেতা অর্থাৎ ক্রেতার চাহিদা এবং বিক্রেতার যোগান পরস্পর সমান হয়ে যায় সেই দামকে বলা হয় ভারসাম্য দাম এবং ওইটাই নির্ধারিত দাম। এইভাবে অবাধ বাজার প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় প্রত্যেকটি দ্রব্য এবং সেবার দাম নির্ধারিত হয়। কোনো দ্রব্য বা সেবার দাম নির্ধারণে সরকারি কোনো হস্তক্ষেপ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় থাকে না। এটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। তারপরে দেখো 6 নম্বর বৈশিষ্ট্য, মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনকারীরা সম্পূর্ণরূপে মুনাফা অর্জনের বা মুনাফা সংগ্রহের উদ্দেশ্যে উৎপাদন ব্যবস্থা পরিচালনা করে। উৎপাদনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে উৎপাদনকারীর মুনাফা অর্জন। এক্ষেত্রে উৎপাদিত দ্রব্য বা সেবার মাধ্যমে সমাজের কল্যাণ হবে না অকল্যাণ হবে এ নিয়ে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় একজন উৎপাদনকারী বিন্দুমাত্র চিন্তা করে না, এ নিয়ে তার কোনো দায় নেই। যেদিকে মুনাফা ধাবিত হয়, যে দ্রব্য উৎপাদন করলে মুনাফা সর্বাধিক পরিমাণে অর্জিত হয়, যে সেবা বাজারজাত করলে বা উৎপাদন করলে সর্বাধিক মুনাফা অর্জিত হয় সেদিকেই উৎপাদনকারীরা বিনিয়োগ করতে থাকে। তাই মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থার একটি প্রধান বৈশিষ্ট্য। 7 নম্বর দেখো, অবাধ প্রতিযোগিতা। যেহেতু ব্যক্তিগত মালিকানা
ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, এজন্য সম্পদ আহরণ বা মুনাফা অর্জনের জন্য ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় প্রচণ্ড প্রতিযোগিতা হয়। উৎপাদনকারীদের মধ্যে তীব্র প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্য উৎপাদিত হয় এবং বাজারজাত হয়। এর ফলে একটি ভালো বিষয় ঘটে, সেটি হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদিত দ্রব্য বা পণ্যের গুণগত মান ক্রমাগত বৃদ্ধি পায়। যেহেতু অবাধ প্রতিযোগিতা মানে প্রচণ্ড প্রতিযোগিতার ক্ষেত্রে কোনো রকম বাধা বিপত্তি নেই। সুতরাং প্রতিযোগীর পরিমাণ যত বেশি হবে তাদের উৎপাদিত পণ্য ততই উন্নত হতে থাকবে। যেহেতু বাজার ব্যবস্থা অত্যন্ত কঠিন, প্রতিযোগিতায় টিকে থাকতে না পারলে তারা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে, মুনাফা অর্জন করতে গেলে অবাধ প্রতিযোগিতায় ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় হয় কি উৎপাদিত পণ্য বা দ্রব্যের গুণগত মান ক্রমাগত বৃদ্ধি পায়। এটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটি বৈশিষ্ট্য। ৮ নম্বর দেখো, শ্রেণী বিভক্তি। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ধনী এবং দরিদ্র শ্রেণীর মধ্যে প্রচণ্ড বিভক্তি দেখা দেয়। এটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটা বিশেষ দিক। যেহেতু সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত, এক্ষেত্রে সম্পদ যাদের দখলে থাকে তারা ক্রমাগত সম্পদ দখল করতেই থাকে। ধনীরা ক্রমাগত ধনী হয় এবং গরিবরা ক্রমাগত গরিব হতে থাকে। এইভাবে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থায় শ্রেণী বিভক্তির সূত্রপাত ঘটে। আরেকটি বৈশিষ্ট্য হলো একক উদ্যোগ। যেহেতু ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পূর্ণ মুনাফা লাভের উদ্দেশ্যে উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়, সুতরাং অধিক মুনাফা সংগ্রহের উদ্দেশ্য নিয়ে বড় বড় পুঁজির মালিকেরা এককভাবে ভারী ভারী উৎপাদন প্রতিষ্ঠান অর্থাৎ শিল্প কারখানা স্থাপন করে। এটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য। তারপরে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার এটি একটি বিশেষ দিক যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় বৃহদায়তন উৎপাদন ব্যবস্থার সূত্রপাত ঘটে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় বৃহদাকার যন্ত্রচালিত শিল্প কারখানার বিকাশ ঘটেছে। 1750 সাল থেকে 1930 সালের মধ্যবর্তী সময়ে ইংল্যান্ডের শিল্প বিপ্লব ধনতন্ত্রের অবদান। পরবর্তীকালে ইউরোপে ও অন্যান্য মহাদেশে এর প্রভাবে বৈজ্ঞানিক, কারিগরি, চিকিৎসা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে মানবজাতির অনেক অগ্রগতি সাধিত হয়েছে। এটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অবদান এবং একটা বৈশিষ্ট্য। তারপরে আছে সামাজিক শ্রম বিভাগের সর্বোচ্চকরণ। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার এটি একটি উল্লেখযোগ্য দিক যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সামাজিক শ্রম বিভাগটার সর্বোচ্চকরণ ঘটে। কিভাবে? পুঁজিপতিদের মধ্যে প্রচণ্ড প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতার ফলে সম্প্রসারণ হয়। উৎপাদন কৌশলের উন্নয়ন ইত্যাদির জন্য উৎপাদন প্রণালীতে সামাজিক শ্রম বিভাগের সর্বোচ্চকরণের প্রয়োজনীয়তাও দেখা দেয়। সামাজিক চাহিদা পূরণের জন্য ব্যাপক আকারে উৎপাদন করা প্রয়োজন হয়। এরূপ প্রতিষ্ঠানে শ্রমিকদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী নিয়োগ দেওয়া হয় বিধায় শ্রম বিভাগের সর্বোচ্চকরণ এবং সামাজিকীকরণ ঘটে। অর্থাৎ সামাজিক শ্রম বিভাগ বলতে যে কাজের জন্য যে শ্রমিক বেশি উপযুক্ত তাদেরকে ওইসব কাজেই নিয়োজিত করা হয় এবং বিশেষ বিশেষ শ্রমিক শ্রেণীর বিকাশ ঘটে এবং তাদের আলাদা আলাদা বা পৃথক পৃথক সমাজ গড়ে ওঠে। এটাকে বলা হয় সামাজিক শ্রম বিভাগের সর্বোচ্চকরণ। এটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটা বিশেষ বৈশিষ্ট্য। তারপরে আছে দেখো শিল্প পুঁজির সাথে ব্যাংক পুঁজির সমন্বয়।
ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় হয় কি, শিল্প পুঁজির সাথে ব্যাংক পুঁজির সমন্বয় ঘটে। কিভাবে শিল্পপতিরা বা পুঁজিপতিরা তাদের অর্জিত মুনাফা নতুন নতুন উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ করে, এবং বিনিয়োগের ক্ষেত্রে তারা যদি পুঁজির স্বল্পতায় বা পুঁজির ঘাটতির মধ্যে পড়ে, তাহলে ব্যাংক থেকে পুঁজি সংগ্রহ করে ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা উৎপাদন ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ করতে পারে। এটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটা অন্যতম বৈশিষ্ট্য, অর্থাৎ ধনতন্ত্রে বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় শিল্প পুঁজির সাথে ব্যাংক পুঁজির সমন্বয় ঘটে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটি বৈশিষ্ট্য হলো আয় বন্টনে অসমতা। এই বৈশিষ্ট্যটি তোমরা খেয়াল করো, যেহেতু সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং মুনাফা লাভের উদ্দেশ্যে উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়, সুতরাং উৎপাদনকারীরা বা পুঁজিপতিরা বা পুঁজির মালিকরা তাদের যত ধরনের কৌশল আছে সব ধরনের কৌশল দিয়ে তাদের মুনাফা সর্বোচ্চ করতে চায়। তখন যে উৎপাদন বা উৎপাদিত আয়, উৎপাদন ক্ষেত্রে যে আয়টা হয়, এই আয়টা উৎপাদনের উপকরণগুলোর মধ্যে বন্টন করতে গেলে এখানে অসমতা দেখা দেয়, কারণ পুঁজিপতিরা উৎপাদনের উপকরণের মধ্যে ধরো ভূমির খাজনা, শ্রমের মজুরি, মূলধনের সুদ, সংগঠনের মুনাফা। তোমরা হয়তো জানো উৎপাদনের মৌলিক 4টি উপাদান আছে, একটা হচ্ছে ভূমি, একটা শ্রম, একটা মূলধন, একটা সংগঠন। উৎপাদন কাজে নিয়োজিত হয়ে ভূমি পায় খাজনা, শ্রম পায় মজুরি, মূলধন পায় সুদ এবং সংগঠন লাভ করে মুনাফা। এবং এই যে সংগঠনটা হচ্ছে মূলত পুঁজি মালিক বা পুঁজিপতিরা, তারা উৎপাদন কাজ পরিচালনা করে, তারাই সংগঠন। এখন একজন উৎপাদনকারী তার উৎপাদিত পণ্যের আয় থেকে যে ভূমির খাজনা, শ্রমের মজুরি, মূলধনের সুদ পরিশোধ করবে। এই যে আয় বন্টনে এখানে সে নানা কৌশলে শ্রমের ন্যায্য মজুরি থেকে শ্রমকে বঞ্চিত করে তার মুনাফা বৃদ্ধির জন্য, অর্থাৎ এক্ষেত্রে শ্রম শোষণটা ঘটে। আর শ্রম শোষণ ঘটলেই আয় বন্টনে অসমতা দেখা দেয়। আরো বিভিন্ন বিষয় আশয় আছে, তোমরা বইতে পড়বে, বই থেকে পড়লে তোমাদের এই বিষয়টি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার হবে। আমি আরো যে কথাটি বলতে চাই যে ধনতন্ত্রে আয় ও সম্পদ বন্টনে অসমতা বা বৈষম্য, এটা ব্যক্তি মালিকানা থাকায় সম্পদের বন্টন অসম হয়। এক্ষেত্রে যার সম্পদ যত বেশি তার আয় তত বেশি। এই নীতি হচ্ছে ধনতন্ত্রের বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার একটা বৈশিষ্ট্য। এরপরে আছে উৎপাদন ও পুঁজির কেন্দ্রীভূতকরণ। এটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটি বৈশিষ্ট্য। উৎপাদন ও পুঁজির কেন্দ্রীভূতকরণ বলতে আমরা কি বুঝবো, তাই না? ধনতন্ত্রে পুঁজিপতিরা উৎপাদনের উদ্বৃত্তের মালিক, অর্থাৎ উৎপাদন করে ভূমির খাজনা, শ্রমের মজুরি, মূলধনের সুদ পরিশোধের পরে এই যে উৎপাদনের উপকরণগুলোর মধ্যে তাদের উৎপাদনের পারিশ্রমিক বন্টনে শোষণের কৌশল অবলম্বন করে পুঁজিপতিরা মূলধনের প্রকৃত সুদ থেকে মূলধনকে বঞ্চিত করে, শ্রমের প্রকৃত মজুরি থেকে বঞ্চিত করে, ভূমির প্রকৃত খাজনা থেকে ভূমিকে বঞ্চিত করে এই যে উৎপাদনের উপকরণগুলো আছে, তো এই বঞ্চিত করে তারা কি করে, শ্রমিকদের শোষণ করে ধনতন্ত্রে পুঁজিপতিরা উৎপাদনের উদ্বৃত্তের মালিক হয়। উদ্বৃত্ত
উৎপাদন বলতে আমরা কি বুঝি একটু তোমাদের আমি বুঝাই। যে এই বিষয়টি বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের সাথে জড়িত। এই তত্ত্বটি যেহেতু তোমরা এখনো পড়োনি বা জানো না, তোমাদের কি করে বোঝাবো আমি একটু চিন্তা করছি। বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব অনুযায়ী যে উৎপাদনের প্রত্যেকটি উপকরণকে তাদের প্রান্তিক উৎপাদনের সমান পারিশ্রমিক প্রদান করা উচিত। এটা বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের মূল কথা। এখন ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় একজন শ্রমিকের প্রান্তিক উৎপাদনের সমান মজুরি কিন্তু সে পায় না। তার প্রান্তিক উৎপাদনের সমান মজুরি যেহেতু সে পায় না, তার প্রান্তিক উৎপাদনের মূল্য থেকে কম মজুরি পায়, যে বাড়তি অংশটুকু পুঁজিপতিরা শোষণ করে। এটাকে বলা হয় কি বলবো, উদ্বৃত্ত উৎপাদন। এই উদ্বৃত্ত উৎপাদনের অংশটা পুঁজিপতিরা কৌশলে বা শ্রম শোষণ করে দখল করে নেয়। শ্রমিকদের শোষণ করে দিন দিন তাদের পুঁজি কেন্দ্রীভূত করে। উৎপাদন ও পুঁজির কেন্দ্রীভূতকরণের মাধ্যমে দিন দিন তাদের সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়। এই হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থায় উৎপাদন ও পুঁজির কেন্দ্রীভূতকরণের বিষয়। বই পড়লে তোমরা আরো একটু বিস্তারিতভাবে জানতে পারবে। তারপরে আরো একটি বিষয় হচ্ছে মূলধন রপ্তানি। ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থায় উৎপাদনকারীরা বা পুঁজির মালিকরা তাদের দেশে বা নিজ দেশে যদি উৎপাদনের নতুন নতুন উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ না পায় বা বিনিয়োগের প্রয়োজন না দেখে, তারা কিন্তু অন্য দেশে গিয়ে উৎপাদন করতে শুরু করে। অন্য কোনো দেশে বা অন্য কোনো অর্থনীতিতে উৎপাদন করতে গেলে তারা তাদের নিজ দেশ থেকে অন্য দেশে মূলধন রপ্তানি করে বা করতে পারে। এটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য। এই হলো যেগুলো আমি আলোচনা করলাম, এগুলো ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্য। আরো অনেক বৈশিষ্ট্য আছে, বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে যা কিছুই বোঝানো হয় বা হয়েছে সবগুলোই আমি যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্ট ধরে ধরে, এই পয়েন্টগুলোর মধ্যেই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মূল বা প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো বিদ্যমান বা নিহিত। তোমরা যে বই থেকেই পড়ো, বইটা একটু মনোযোগ দিয়ে পড়ে নিও। পড়লে তোমাদের আর কোনো বিষয় নিয়ে কোনো দ্বন্দ্ব থাকবে না, তোমাদের মধ্যে কনফিউশন থাকবে না। তো আমার ক্লাসটি যদি ভালো লাগে, এই ভার্চুয়াল ক্লাসরুম ফর ইকোনমিক্স চ্যানেলটি তোমরা ইউটিউবে সাবস্ক্রাইব করো। তোমাদের বন্ধু বান্ধবকে যাদের অর্থনীতি পড়া প্রয়োজন তাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করো এবং আমার ভিডিওতে লাইক দাও, ভিডিওর নিচে কমেন্ট করে তোমাদের প্রয়োজনের কথা জানাও। আমি তোমাদের সমস্যা যদি কোনো কিছুতে থাকে, তোমাদের প্রয়োজনের বা দাবির অংশগুলো পূরণ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।